এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। বর্তমান পরিস্থিতিতে তোমরা অনেকেই বিদ্যায়তনের সাথে সঠিকভাবে যুক্ত হতে পারছো না বা সঠিকভাবে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ না। সেই কারণে বা সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই আমি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করছি। এতে তোমাদের প্রশ্ন উত্তরের মান যথাযথ হবে এবং সঠিক হবে বলে মনে করি। তোমরা এগুলো মন দিয়ে শোনো এবং এগুলো করার চেষ্টা করো। এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবার আগে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্য ডান দিকের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। আজ আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর বাংলা নিয়ে আলোচনা করব। বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে? উত্তরটা দেখো, প্রথম প্যারায় লিখতে হবে, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের আখেঠিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নামক কবিতায় কলিঙ্গ দেশে হঠাৎ যে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তার বর্ণনা দেয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, কলিঙ্গ দেশে হঠাৎই ঈশান কোণে জমা মেঘ সারা আকাশে ছড়িয়ে পড়লে সারা দেশে অন্ধকার নেমে আসে। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানিতে কেঁপে ওঠে কলিঙ্গ দেশ। সমূহ বিপদের আশঙ্কায় গৃহত্যাগ করে প্রজারা। সবুজ প্রকৃতি ধূলিতে হয় আচ্ছাদিত। 7 দিন অবিরাম বৃষ্টির সঙ্গে মেঘের গভীর গর্জন, বজ্রপাত, ঝড়ের তাণ্ডব চলতে থাকে। রাস্তাঘাট জলে নিমজ্জিত হয়। শস্যের কাজ ক্ষতিগ্রস্ত হয়। শিলাবৃষ্টির তাণ্ডবে বাড়িঘর নষ্ট হয়ে যায়। দেবী চণ্ডীর আদেশে নদ নদী কলিঙ্গ দেশের দিকে পর্বত সমান ঢেউ নিয়ে এগিয়ে আসে। অবিরাম বৃষ্টিপাতের ফলে দিন ও রাত্রির বিভাজন মুছে যায়। বিপদ থেকে পরিত্রাণ পেতে প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করে। স্থলভাগ জলপূর্ণ হওয়ায় সাপ জলে ভাসতে থাকে। শস্যক্ষেত্র এবং ঘরবাড়ি প্লাবিত হয়। ভাদ্র মাসের তালের মতো বড় বড় শিল পড়তে থাকে ঘরের চাল ভেদ করে। ঘরবাড়ির অবস্থা হয় শোচনীয়। এরপর প্যারা চেঞ্জ করে, দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত সন্ত্রস্ত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ দেশ ত্যাগ করে চলে যায়। এবারে দেখো প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশালকের ভূমিকা নির্দেশ করো। উত্তরটা দেখো, বিখ্যাত নাট্যকার কালিদাসের জনপ্রিয় নাটক অভিজ্ঞান শকুন্তলমের অন্তর্গত ধীবর বৃত্তান্ত নামক পাঠ্যাংশে আমরা যে রাজশালককে দেখতে পাই সে হলো কিছুটা দায়িত্ববান ও মানব হিতৈষী। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে, গল্পের এই ক্ষুদ্র পরিসরের মধ্যে আমরা রাজশালককে দেখি ধীবরের পেশা নিয়ে ঠাট্টা করতে, আবার নগর রক্ষার দিক থেকে তাকে অনেকটা দায়িত্ববান বলেও মনে হয়। তিনি মহারাজের আদেশের জন্য অপেক্ষা করেছেন এবং ধীবরকে কথা বলার সুযোগও দিতে চেয়েছেন। এমনকি রাজার আদেশ পাওয়ার পর
ধীবরকে মুক্তি দিতে বলেছেন। শুধু তাই নয়, ধীবরের পাওয়া আংটিটি যে রাজাকে তার নিকট আত্মীয়ের কথা মনে করে দিয়েছে তা বুঝতে পেরে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধীবরকে তার একজন বিশিষ্ট বন্ধু বলেও গ্রহণ করেছেন। এরপরে প্যারা চেঞ্জ করে, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে রাজশ্যালককে ভালোবাসা, কৃতজ্ঞতা ও দায়িত্ববান হিসাবেই আমরা তার ভূমিকা পালন করতে দেখি। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল? উত্তরটা এরকমভাবে লিখতে হবে। প্রথম প্যারায়, বিখ্যাত রুশ লেখক লিও টলস্টয়ের 23 টেলস নামক গল্প সংকলনের অন্তর্গত ইলিয়াস নামক গল্পে আমরা যে ইলিয়াসের কাহিনী পাই তা এক মধ্যবিত্ত মানুষের বড় হওয়ার কাহিনী থেকে শেষ পরিণতির কথা। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে, দীর্ঘ 35 বছরের অক্লান্ত পরিশ্রম ও সুব্যবস্থাপনার গুণে ইলিয়াস বিপুল সম্পত্তির অধিকারী হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরু মোষ বা রোমো ভেড়া এবং অসংখ্য মজুরের মনিব ইলিয়াসের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর হঠাৎ ইলিয়াসের বড় ছেলে একটি মারামারির ঘটনায় মারা যায়। ছোট ছেলে এবং তার ঝগড়াটে স্ত্রী ইলিয়াসকে অমান্য করতে শুরু করলে সে তাদের একটা বাড়ি ও কিছু গরু ঘোড়া দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকেই ইলিয়াসের অবস্থার অবনতি হতে শুরু করে। মরকে ইলিয়াসের অনেকগুলি ভেড়া মারা যায়। দুর্ভিক্ষের ফলে খড়ের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মরে যায়। কিরবিজরা তার ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায়। 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং অবশিষ্ট গৃহপালিত পশুগুলি বিক্রি করে দেয়। তাদের বিতাড়িত পুত্র সেই সময় দূর দেশে ছিল এবং একমাত্র মেয়ে মারা গিয়েছিল। সর্বহারা ও চরম অসহায় বৃদ্ধ দম্পতিকে তখন সাহায্য করার মতো তাদের নিজের বলতে কেউ ছিল না। প্যারা চেঞ্জ করে, এইভাবে ধীরে ধীরে ইলিয়াস সর্বহারা হয়ে পড়ে, শিকার হয় চরম দুর্দশার, চরম পরিণতির। এইভাবে জীবনের আকস্মিক পরিবর্তনের মধ্য দিয়েই ইলিয়াস প্রকৃত সত্যের সম্মুখীন হয়। অবশেষে স্ত্রীকে নিয়ে অচেনা এক ব্যক্তির বাড়িতে কাজ করে ইলিয়াস দিন কাটাতে থাকে। এইভাবে একদা বিত্তশালী ইলিয়াস সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের কাজ করে দিন চালাতে থাকে। 4 নম্বর প্রশ্নটা দেখো, দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে? উত্তর, শারদীয়া তরুণের স্বপ্ন পত্রিকায় প্রকাশিত বিখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পে লেখক দেখিয়েছেন ছাত্র শিক্ষকের এক অভূতপূর্ব সম্পর্কের কথা এবং সেই সম্পর্কের দাম বা মূল্যের কথা। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে, কাহিনীর কথক সুকুমার ও তার সহপাঠীদের কাছে স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন এক ভয়ঙ্কর ও বিভীষিকাময় ব্যক্তিবিশেষ, কারণ তাদের অঙ্কের ভীতিকে ছাপিয়ে যেত মাস্টারমশাইয়ের মারের ভয়। পরবর্তীকালে এই সুকুমারী
বাংলার অধ্যাপক হিসাবে নিজের জীবিকা গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি লেখক হিসাবে সামান্যতম নাম করলে একটি অনামী পত্রিকায় বাল্যস্মৃতি লেখার প্রস্তাব পান। সেখানে অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে তার স্মৃতিকথা, অভিজ্ঞতার কথা তিনি লেখেন। এমনকি লেখার মধ্যে মাঝে মাঝে অতিরঞ্জিত করতেও তিনি পিছপা হন না। ঘটনাচক্রে এর বহুকাল পরে বাংলাদেশের একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সুকুমারের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয়ে যায় বৃদ্ধ স্নেহপরায়ণ মাস্টারমশাইয়ের সঙ্গে। সুকুমার জানতে পারেন তার লেখা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর মাস্টারমশাই সযত্নে, অতি স্নেহে সর্বক্ষণের সঙ্গী করে রেখেছেন সেই জরাজীর্ণ পত্রিকাটি। তখন সুকুমার উপলব্ধি করেন তিনি শুধু কৈশোরের শাসনের ভীতি উপলব্ধি করেছেন, উপলব্ধি করেননি মাস্টারমশাইয়ের স্নেহ, ভালোবাসা ও শেখানোর প্রচেষ্টাকে। তিনি উপলব্ধি করেননি মাস্টারমশাইয়ের প্রকৃত নিষ্ঠা, দাম দেননি প্রীতিসুলভ ভালোবাসাকে, দাম দেননি ছাত্র শিক্ষকের মানবিক সম্পর্ককে, বিচার করেননি বাস্তবতাকে। এরপরে প্যারা চেঞ্জ করে লেখো। অবশ্য সুকুমারের এই লেখা 10 টাকায় বিক্রি হয়েছিল, বিক্রি হয়েছিল টাকার অঙ্কে। তিনি পেয়েছিলেন আর্থিক সহায়তা, কিন্তু সাক্ষাতের পর সুকুমারের উপলব্ধি সম্পূর্ণ বদলে যায়। সে উপলব্ধি করে স্নেহ, মমতা ও ভালোবাসাকে কখনো দামের অঙ্কে কেনা বেচা যায় না। ইহাই সুকুমারের জীবনের শিক্ষকের কাছ থেকে পাওয়া শেষ উপলব্ধি। এরপরে 5 কোশ্চেনটা দেখো। নোঙ্গর কবিতায় বাণিজ্যতরী বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটা এইভাবে লিখতে হবে। উত্তর: কবি অজিত দত্তের সর্বশেষ কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় এর অন্তর্গত নোঙ্গর কবিতায় নোঙ্গরের মাধ্যমে মানব জীবনের বন্ধনের কথা বলা হয়েছে। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে। নোঙ্গর শব্দটি প্রকৃতপক্ষে এসেছে ফরাসি লঙ্গর শব্দ থেকে। নৌকাকে জলের মধ্যে বেঁধে রাখার ভারী বস্তুবিশেষকে নোঙ্গর বলা হয়। শিকল বা কাছির সঙ্গে লোহার এই নোঙ্গর বেঁধে জলের নিচে ফেলে কাছির অন্য প্রান্তে দিয়ে নৌকা বেঁধে রাখা হয়। মানুষের জীবনও নৌকার মতো সম্পর্কের, কর্মের, দায়িত্ব ও কর্তব্যবোধের মধ্যে বাঁধা পড়ে থাকে। যারা ভাবুক, সৃষ্টিশীল, রোমান্টিক মনের মানুষ, তারা জীবনের সমস্ত বন্ধন ছিন্ন করে বাস্তব থেকে দূরে চলে যেতে চান, প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করার জন্য অথবা জীবিকা অর্জনের জন্য। ঠিক তেমনি যেন কবি মনও বাঁধা পড়ে আছে জীবনের দায় দায়িত্ব মায়ার বন্ধনে। তিনি তাই সারা রাত দাঁত টেনেও নোঙ্গরের বন্ধন ছিন্ন করে জীবনতরীকে স্বপ্ন জগতে নিয়ে যাবার বৃথা চেষ্টা করেন। নানা স্বপ্ন, কল্পনা, ইচ্ছে জোয়ারের ঢেউয়ের মতো কবির মনের দুয়ারে মাথা ঠুকে ব্যর্থ হয়ে ফিরে যায়। তারপর আসে ভাটার শোষণ। কবি নিরুৎসাহ, নিশ্চেষ্ট ও ব্যর্থতা বোধ করেন। তাই জোয়ার ভাটায় বাঁধা উত্থান পতনময় এই জগৎ সংসারে কবির বাণিজ্যতরী অর্থাৎ জীবিকাময় জীবন বাঁধা পড়ে আছে।
কবি যতই চেষ্টা করুন সংসারের বন্ধন ছিন্ন করার, যতই স্বপ্ন দেখুন বন্ধনমুক্ত জীবনের, তবুও যেন এই বন্ধন থেকে তার রেহাই নেই। তাই নির্জন অবকাশে ক্ষোভে বিক্ষোভে অভিমানে কেঁদে ওঠে কবির বুক। সময়ের স্রোত তাকে যেন বিদ্রূপ করে, কবি হৃদয় তাই ব্যাকুল হয়ে ওঠে। তিনি পাড়ি দিতে চান 7 সাগরে, কিন্তু পদে পদে আছে বাধা, আছে প্রতিবন্ধকতা। তবুও কবির স্বপ্ন দেখা থামে না। প্যারা চেঞ্জ করে, এইভাবে এক অপূর্ণ স্বাদ ও ইচ্ছার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে তটের কিনারে। পূর্ণচ্ছেদ শেষ। এরপর 6 নম্বর কোশ্চেনটা দেখো, ব্যাকরণের প্রশ্ন। স্বরভক্তির অপর নামটি কি? উত্তরটা এইভাবে লিখতে হবে, স্বরভক্তির অপর নাম হলো বিপ্রকর্ষ। কারণ শব্দ মধ্যস্থ দুটি পাশাপাশি ধ্বনি অনেক সময় পরস্পরের স্থান বিনিময় করে এক নতুন ধ্বনিতে পরিবর্তিত হয়ে বিপর্যয় সৃষ্টি করে, তাই একে বিপ্রকর্ষ বলে। যেমন পয়হস্যই তালবস্য একা চ, পিশাচ। এখান থেকে পয়হস্যই চয়াকা তালবস্য, পিচাস। তারপরে বয়াকা দন্তের শয় কয়, বাস্ক। সেখান থেকে বয়াকা কয় দন্তের শয়, বাক্স। রয়স্যই কয় দন্তের শয় আকা, রিক্সা। তা থেকে রিস্কা, রস্যই দন্তের শয় কয় আকা, রিস্কা ইত্যাদি। এরপরে কোশ্চেনটা দেখো, উপসর্গের ভূমিকা উল্লেখ করো। উত্তরটা এইভাবে লিখতে হবে, যেসব অব্যয় বা অব্যয়স্থানীয় ধ্বনি বা ধ্বনিগুচ্ছ স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের আগে বসে শব্দটির অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বলে উপসর্গ। প্যারা চেঞ্জ করে লিখবে, তাই উপসর্গের ভূমিকাগুলি হলো নিম্নরূপ। দিয়ে 1 নম্বর লিখবে, উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। 2, উপসর্গ নতুন নতুন শব্দ গঠন করতে সাহায্য করে। 3, উপসর্গ বাংলা শব্দভাণ্ডারে নতুন নতুন শব্দের যোগান দেয়। এরপর 8 নম্বর প্রশ্নটা দেখো, উদাহরণ সহ অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে দাও। উত্তরটা হবে, অনেক সময় শব্দের মধ্যে হস্যইকার বা হস্যৌ কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত থাকলে সেই স্বরটি যে স্থানে উচ্চারিত হওয়ার কথা তার আগেই উচ্চারিত হওয়ার প্রবণতা বাংলাদেশে লক্ষ্য করা যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় ইহার নাম দিয়েছেন অপিনিহিতি। যেমন কালি থেকে কাইল, রাখিয়া থেকে রাইখা, আলু থেকে আউল ইত্যাদি।